দেখো, ফিজিক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গতিবিদ্যা। এবং গতিবিদ্যার মধ্যে যে জায়গাটা তোমাকে পড়তে হবে সেই জায়গাটা হলো কি বলতো, আমরা আজকে পড়বো নিউটনের গতিবিদ্যা। ঠিক আছে, তো আমরা চলো দেখি আজকে। দেখো, তাহলে আমরা পড়বো আজকে নিউটনের গতিবিদ্যা, অথবা তার নিউটনস ল অফ মোশন, অথবা একে আমরা বলবো নিউটনের গতিবিদ্যা। নিউটনের গতিবিদ্যা ক্লিয়ার হলো সবার? গতিবিদ্যা। তাহলে হেডিং কি হলো বলো? নিউটনস ল অফ মোশন বা নিউটনের গতিবিদ্যা। আচ্ছা, দেখো 1687 সালে নিউটন একটি বিখ্যাত বই পাবলিশ করেন। সেই বইটি হলো ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল। তাহলে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোজফি। বোঝালো? তাহলে 1687-এ নিউটন একটি বই প্রকাশ করেন, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোজফি। এই বইতে তিনি 3 ধরনের সূত্রের উল্লেখ করেন। কি কি সূত্র যদি আমরা দেখি, তাহলে দেখো তিনি এই বইটিতে যে 3টি সূত্রের উল্লেখ করেন, কি কি সূত্র? প্রথম সূত্র তিনি উল্লেখ করেন জারডের সূত্র, বা একে আমরা বলবো ল অফ ইনারশিয়া। ক্লিয়ার হলো? তাহলে প্রথম সূত্র তিনি কি ব্যাখ্যা দেন? প্রথম সূত্রে তিনি ব্যাখ্যা করেন জারডের সূত্র বা ল অফ ইনারশিয়া দিয়ে। সেকেন্ড সূত্র তিনি বলেন বলের সূত্র নামে, তিনি ব্যাখ্যা করেন বলের সূত্র দিয়ে, বলেন যে একটা বলের সূত্র। তাহলে কি? বলের সূত্র, বা আমরা বলবো ল অফ ফোর্স। তৃতীয় সূত্রটি তিনি যেটা বলেন সেটি হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া সূত্র। তাহলে প্রত্যেকের ক্লিয়ার হলো বলো? তাহলে যদি পরীক্ষা আসে যদি যে নিউটন কোন বইটিতে 3টি সূত্র উল্লেখ করেন, আমরা তাহলে কি নাম বলবো বলো? ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোজফি। যদি বলে এই বইটিতে তিনি কত ধরনের সূত্র উল্লেখ করেন বা কটি সূত্র উল্লেখ করেন, আমরা বলবো 3টি সূত্র উল্লেখ করেন তিনি। কি কি? এক হলো ল অফ ইনার্শিয়া বা জারডের সূত্র, 2 নম্বর হলো কি বলো? বলের সূত্র বা ল অফ ফোর্স, এবং 3 নম্বর হলো কি বলতো? আমার ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। তাহলে এখানে বলতে পারি কি ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশনের সূত্র। ক্লিয়ার হলো? তাহলে এই 3টি সূত্রের মধ্যে আমরা বিশেষ করে আজকে পড়বো জারডের সূত্র নিয়ে। আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো কিন্তু, হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে এক্সাম্পল দিয়ে বুঝবো, আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি পড়বো। তাহলে আমরা আজকে পড়বো জারডের সূত্র নিয়ে, যে জারডের সূত্র কিভাবে আসলো, কি এই জিনিসটা দেখবো আজকে। দেখো, তাহলে প্রথমে হেডিং দিলাম জারড। হেডিং দেখো জারড। দেখো অনেকেই হয়তো জানো না, দেখো জারড, এই জারড সূত্রটি কিন্তু নিউটন দেন। জারডের যে সূত্র এটি বলেছে নিউটন, কিন্তু মনে রাখবে এই জারডের যে প্রথম ধারণা, তাহলে জারডের প্রথম ধারণা দেন গ্যালিলিও। বোঝালো কথাটা আমার? তাহলে আমার কথাটা কি বলো, যে জারডের যে প্রথম ধারণা এটি দেন গ্যালিলিও। তিনি কি বলেন দেখো, তিনি একটা পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? পরীক্ষা করেন, ধরো এই ধরনের একটা তিনি পাত নেন, ধরো এই ধরনের একটা পাত নেন তিনি, এবার তিনি কি করেন, বাঁ দিকে ধরো এই দিকের উচ্চতা ধরো 5 মিটার, তাহলে এই দিকের উচ্চতা কত? 5 মিটার। তাহলে 5 মিটার উচ্চতায় তিনি একটি বলকে রাখেন, এখানে একটা বলকে তিনি রেখে দেন, রেখে বলটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর কি
কি হয়, এই যে বল, এই বলটি দেখা যায় তোমার নিচের দিকে এইভাবে নেমে এইভাবে উঠে কি বলতো, যে জায়গাতে ছাড়া হয়েছিল সেই জায়গা মতো 5 মিটার বলা দেখাচ্ছে যে এই 5 মিটার উচ্চতাতেই এই বলটি আবার উঠে আসলো। কি বলো, বলটি আবার উঠে আসলো কিন্তু এখানে। তার কথাটা বোঝা গেল। তাহলে গ্যালিলিও একটি পরীক্ষা করেন, তিনি এই ধরনের একটা পাথ নেন, পাথ নিয়ে তিনি দেখেন যে আমি এই দিকে যতটা উচ্চতা একটা বলকে ছেড়ে দিচ্ছি, সেই বলটি এই দিকে আসার পর একই দূরত্বে কিন্তু ওই উচ্চতায় পৌঁছে যাচ্ছে। তিনি কি করলেন, সেকেন্ড বার তিনি করছেন কি, যে বলটি আবার এখানে রাখছেন একটু। তিনি দেখেন এই বলটি আবার যখন ছেড়ে দেওয়ার পর একই ডিস্টেন্স এই অবধি পৌঁছানো। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই থেকে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছান। কি সিদ্ধান্ত? তিনি দেখেন তার মানে কি, বস্তুর মধ্যে কোনো একটা ধর্ম কাজ করে, যে কি করে, কোনো একটা বস্তু যেখানে থাকতে চায় ও ওইখানে থাকতে চায়। অর্থাৎ দেখো, এখানে 5 মিটার, এখানেও 5 মিটার, দেখো তুমি এখানে কোনো কিছু করো না, এক্সট্রা কিছু, তাহলে এই বস্তুর মধ্যে কোনো একটা ধর্ম কাজ করছে, যে ধর্মটা কি বলতো, আমার একই উচ্চতা থেকে আবার একই উচ্চতায় উঠছে। আবার তিনি দেখছেন কোনো একটা বস্তুকে যদি রেখে দেওয়া হয়, সেই বস্তুটি সেখানেই থাকছে, স্থির থাকছে। তো এই ধরনের ধর্মকে তিনি একটা নাম দেন, তার নাম কিন্তু জাড্য। ক্লিয়ার কথাটা? এই ধরনের যে তিনি একটা ধর্মের নাম দেন, তার নাম কিন্তু জাড্য। তাহলে কি বলো, জাড্যের প্রথম ধারণা দেন গ্যালিলিও। আচ্ছা, এবার আমি যদি বলি, তাহলে এই গ্যালিলিও তথ্যের উপর ভিত্তি করে গতি, অর্থাৎ গতিবেগ বা গতিবেগ বলবো না, বলবো আমরা মোশনের সঙ্গে বা গতিবিদ্যা। তাহলে গতিবিদ্যার সঙ্গে রিলেট করে নিউটন কি করেন, একটি সূত্র আবিষ্কার করেন এবং তার নাম দেন জাড্যের সূত্র। তার নাম কি দেন বলো? জাড্যের সূত্র দেন তার নাম হন জাড্যের সূত্র। ক্লিয়ার করো? তাহলে গ্যালিলিও সূত্রের উপর ভিত্তি করে নিউটন একটি সূত্রের উপস্থাপনা করেন বা আবিষ্কার করেন। সেই সূত্রটার নাম কি দেন? জাড্যের সূত্র। এবং তিনি এই জাড্যের সূত্রতে বলেন, কি বলেন? বলেন যে যদি আমি কোনো একটা বস্তুকে এখানে স্থির অবস্থায় রেখে দেই, কথা শোনো, বললাম কি আমি, যে কোনো একটা বস্তুকে যদি আমি স্থির অবস্থায় রেখে দেই, এখানে আমি রেখে দেই, তাহলে এই বস্তুটি কিন্তু এখানেই থাকবে, এর কখনো অবস্থার পরিবর্তন ঘটবে না। আবার তিনি করছেন কি, দেখছে যে একটা বস্তুকে আমি যদি গতিশীল করে দেই বা সেটি গতিশীল থাকে, তাহলে এই বস্তুটি কিন্তু সারা জীবন গতিশীল থাকবে। ক্লিয়ার কথাটা বলো আমার কথা ক্লিয়ার করো। তাহলে আমার কথাটা হচ্ছে, তাহলে জাড্যের সূত্রে তিনি কি বলেন, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে সে সর্বদা স্থির থাকবে, আর যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে সে সারা জীবন চলতে থাকবে। ওকে, এবার দেখো, এই যে তাহলে যে বস্তু স্থির থাকে, তাহলে কেন স্থির থাকে? তাহলে নিউটন বললেন যে তার মানে এই বস্তুর মধ্যে একটা আমার জাড্য ধর্ম কাজ করছে। কোন ধরনের জাড্য? স্থিতি জাড্য। আর এর মধ্যে কিন্তু স্থিতি জাড্য কাজ করছে। এবং গতিশীল বস্তুর মধ্যে, তাহলে গতিশীল বস্তুটা কি? গতিশীল বস্তুটা হচ্ছে সারা জীবন চলতে থাকবে। তার মানে কি বলো, তার মানে এই বস্তুটি কিন্তু, এই বস্তুর মধ্যে একটা ধর্ম কাজ করবে, সেই ধর্মকে বলা হচ্ছে কিন্তু কি বলো, গতিজাড্য। গতিজাড্য। ক্লিয়ার? প্রত্যেকে বলো। তাহলে আমরা বলবো কি, বলো, জাড্যের সূত্রে তিনি বলেন যে কোন একটা বস্তু স্থির থাকে। কেন স্থির থাকে? কারণ বস্তুটির মধ্যে একটা কি বলো, স্থিতিজাড্য কাজ করে, যে বস্তুটি সবসময় স্থির থাকবে। এবং একটা বস্তু সবসময় গতিশীল থাকবে। কেন? কারণ হচ্ছে বস্তুটির মধ্যে সর্বদা কি বলো, গতিজাড্য কাজ করবে। এর উপর ভিত্তি করে তাহলে কি বলো, আমরা গতিজাড্যকে 2 ভাগে ভাগ করছি। দেখো এখানে, তাহলে আবার দেখে নিই আমরা কি কি ভাগে ভাগ করছি বলো। তাহলে আমরা ভাগ করছি, দেখো, স্থিতিজাড্য নামে একটা, স্থিতিজাড্য নামে একটা, আর একটা কি জাড্য, আর একটা তোমরা দেখো গতিজাড্য নামে, আর দেখো গতিজাড্য নামে। তাহলে আমরা বিশেষ করে আমরা যার জাড্য কত ধরনের হয়? 2 ধরনের হয়, একটা গতিজাড্য আর কি বলো, স্থিরজাড্য হয়। গতিজাড্য কাকে বলে বা স্থিরজাড্য কাকে বলে? তাহলে আমরা বলবো স্থিরজাড্য সেই ধর্মবস্তুর যে চাইবে সবসময় স্থির থাকতে। আর গতিজাড্য কি? তাহলে আমরা বলবো গতিজাড্য হলো বস্তুর সেই ধর্ম যে কি বলতো, বস্তুটি সর্বদা গতিশীল হতে থাকবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এই সূত্রকেই, তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে তিনি জানে
সর্বশেষ একটা সূত্র আবিষ্কার করলেন বা একটা নাম দিলেন, ছিল নিউটনের প্রথম সূত্র। এইগুলোর উপর ভিত্তি করে তিনি প্রথম সূত্রের একটা উপস্থাপনা বা সংজ্ঞা দেন। প্রথম সূত্রে একটা সংজ্ঞা বা উপস্থাপনা দেন। কি দেন? তিনি বলেন যে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আমার কথাটা ক্লিয়ার হলো? দেখো তাহলে বললাম কি, তাহলে আমি বললাম কি, বাইরে থেকে যদি কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ না করো, অর্থাৎ এক্সট্রা ভাবে ফোর্স না দাও, তাহলে কি বলতো, সে সেখানেই থাকবে, অর্থাৎ ওইখানে স্থির থাকবে। কিন্তু তুমি যদি আরেকটা বস্তু কি হবে, কোনো একটা বস্তু চলছে, ধরো তুমি তাকে আটকাবে না, তুমি হাত দিয়ে ধরবে না, তুমি কোনো বল প্রয়োগ করবে না, তাহলে সেই বস্তুটি কিন্তু অলওয়েজ সেই পথেই সারা জীবন চলতে থাকবে। বোঝা হলো কথাটা? তাহলে এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এই প্রথম সূত্রের পরীক্ষায় কি কি আসবে এখান থেকে? তাহলে পরীক্ষায় তোমাকে দেবে যে প্রথম সূত্রটি কি কি নামে পরিচিত। পরীক্ষায় আসবে তোমার কি কি আসবে বলো? বলবে পরীক্ষায় যে নিউটনের গতিসূত্র বা প্রথম সূত্রটি কি কি নামে পরিচিত। তাহলে আমরা মনে রাখবো নিউটনের প্রথম সূত্র গ্যালিলিও সূত্র নামে পরিচিত। তাহলে নিউটনের প্রথম সূত্র কি নামে পরিচিত? গ্যালিলিও সূত্র নামে পরিচিত। কেন গ্যালিলিও সূত্র নামে পরিচিত? কারণ আমি বলেছি প্রথমে যে নিউটনের আগেই যে জাড্য সম্পর্কে ধারণা দিয়েছিলেন গ্যালিলিও, এই জন্য তার উপর ভিত্তি করে যেহেতু আমার পুরো জাড্যটা আসবে, সেহেতু কিন্তু প্রথম সূত্রকে আমার নাম দেবো গ্যালিলিও সূত্র। সেকেন্ড তোমাদের পরীক্ষায় কি আসবে? সেকেন্ড তোমাদের পরীক্ষায় আসবে যে এটি আবার কিন্তু কি বলতো, জাড্যের সূত্র নামে পরিচিত। তাহলে জাড্যের সূত্র নামে কিন্তু পরিচিত। তাহলে এখানে কি কি প্রশ্ন পেলে আমরা দেখি, আবার তারপর আমরা আসছি। দেখো, তাহলে এখানে আমরা প্রথমে পড়ছি কি বলো? তাহলে পরীক্ষায় প্রথমে দেবে কি বলো? পরীক্ষায় দেবে প্রথমে যে নিউটন যে বইটি লিখেছিলেন তার নাম কি। তাহলে আমরা বলবো কি বলো? ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি। যদি বলে এর মধ্যে কি কি আমার ল ইনক্লুড করা হয়, তাহলে জাড্যের সূত্র, বলের সূত্র, ক্রিয়া ও প্রতিক্রিয়ার সূত্র। এবার আমরা জাড্য সম্পর্কে বলবো যে জাড্য সম্পর্কে প্রথম ধারণা দেন গ্যালিলিও, ঠিক আছে? এবং এই গ্যালিলিও যেহেতু এই জাড্যের উপর কিছু বলেন, তার উপর ভিত্তি করে যেহেতু নিউটন তৈরি করেন, তাই নিউটন কি বলবো আমরা? বলবো তিনি তৈরি করেন জাড্যের সূত্র তৈরি করেন। কি জাড্যের সূত্র? তাহলে আমরা বললাম কি, যে কোনো একটা বস্তু যদি স্থির থাকতে চায়, মানে কোনো একটা বস্তুর ধর্ম এমন একটা আছে যে স্থির থাকবে, আর একটা বস্তুর ধর্ম কি বলতো, সে সবসময় গতিশীল থাকবে, এটা একটা জাড্য, এই ধর্মটা জাড্য। তাহলে এর উপর ভিত্তি করে নিউটন একটি প্রথম সূত্র আবিষ্কার করেন, বা প্রথম সূত্রে একটা নাম দেন। কি নাম দেন? প্রথম সূত্র কি বলেন? যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ যদি এখানে না করা হয়, হবে, আমি একটু মিষ্টি হয়েছে, একটু দেখো, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, এটা না করা হয় হলো, তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ যদি না করা হয়, তবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ক্লিয়ার হলো? এবং প্রথম সূত্রটাকে আমরা বলবো গ্যালিলিও সূত্র, এবং আরেকটা বলবো কি, জাড্যের সূত্র। আচ্ছা, তাহলে পরীক্ষায় আসবে, দেখো কি বলতো, পরীক্ষায় বিশেষ করে আসবে এখানে যে নিউটনের প্রথম সূত্রের এক্সাম্পলগুলো পরীক্ষায় আসবে। তাহলে এক্সাম্পলগুলো কি কি আসবে? তাহলে দেখো, এক্সাম্পলগুলো হয় যেগুলো না জাড্যের উপরে হয়। তাই কি বলতো, কোনগুলো স্থির জাড্য, কোনগুলো গতিশীল জাড্য বা গতি জাড্য, এর উপর কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তো দেখো, আমি একটা পিকচার দেখাচ্ছি, দেখো। তো এই পিকচারটিকে আমি লিখছি, দেখো দেখো একটা ট্রেনের মধ্যে, দেখো একটা ট্রেনের মধ্যে একটা মেয়ে, দেখো একটা ফুটবল একটা বল ছুড়ে দিল এইভাবে, তাই না? দেখো ট্রেনের মধ্যে, ট্রেন ধরো গতিশীল, ট্রেন গতিশীল, তার মধ্যে ধরো তিনবার আমরা একটা অবস্থান রাখবো। তাহলে আমি ভাবছি যে একটা ট্রেন ধরো, এখানে আছে একটা ট্রেন, এখানে একটা ট্রেন আছে ধরো, এইখানে আরেকটি ট্রেন আছে ধরো, ওই ট্রেনটি চেঞ্জ হচ্ছে বারবার।
আরেকটা ধরো এখানে একটা ট্রেন আছে ধরো, তো আমি ভাবছি কি যে এই ট্রেনটির প্রথমে বেগ হলো 100 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, মানে ওই যে দেখছো এই মেয়েটা ধরো এই ট্রেনের মধ্যে যখন রয়েছে তখন ওর বেগ কিন্তু 100 কিলোমিটার। আর তাহলে এখানে একটা মেয়ে রয়েছে ধরো, বা একটা পার্সন রয়েছে ধরো। আচ্ছা, এবার 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 কি হলো, এবার বলবো কি ধরো এই বেগটা সাপোজ ধরো তোমার কমিয়ে ধরো 50 করে দিল, ধরো 50, ধরো 50 করে দিল কমিয়ে, এবং এই বেগটা ধরো তোমাকে 150 করে দিল, ধরো 150 কিলোমিটার/আওয়ার। কথাটা বোঝা হলো আমার? তাহলে আমি একটাই ট্রেন তার অবস্থান ভিন্ন ভিন্ন রাখছি, কখনো যখন 100 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার, আবার কখনো কি বলতো 150 কিলোমিটার। তো আমি এই কন্ডিশনটা প্রথমে দেখো, প্রথম কন্ডিশনটা দেখো। প্রথম কন্ডিশন আমি বলবো একটা কথা, যে আমি বলবো সবার বেগ যখন একই থাকবে, সেম থাকবে বা একই থাকবে, তখন আমরা কিভাবে করব। দেখো দেখো একটা যখন তুমি যখন একটা বলকে এভাবে ছুড়বে উপর দিকে, দেখো একটা ট্রেন যখন 100 কিলোমিটারে যাবে, ওই বলের বেগও 100 কিলোমিটার, তোমার বেগও 100 কিলোমিটার, তাহলে দেখো বেগের কোনো ডিফারেন্স হচ্ছে না। তাহলে বেগের যদি ডিফারেন্স না হয় কোনো বস্তু বা কোনো পার্সনের মধ্যে, তাহলে বলটা কিন্তু তোমার হাতে অটোমেটিক চলে আসবে। কিন্তু বোঝালো কথাটা? তাই কি বললাম আমি বলো? আমি বললাম কি যে ট্রেনের বেগ যদি একই হয়, প্রত্যেকের একই হয় ট্রেনের বেগ, মানে ট্রেনের বেগের সঙ্গে প্রত্যেকের বেগ একই, তখন বলবো আমরা যখন বস্তুটির হাতে পড়বে তখন কি মানে বস্তু ছুঁড়ে দিলে ওই বস্তুটি কিন্তু হাতে পড়বে। ওকে, আচ্ছা, এবার দেখা গেল এই যে ব্যক্তিটি ধরো এখানে দাঁড়িয়ে আছে, দিয়ে বলটা ছুড়ে দিল, বলটা ছুড়ে দেওয়ার পর দেখা গেল হঠাৎ ব্রেক কষে দিল। কথাটা শোনো, ধরো ট্রেন যাচ্ছে, যেতে যেতে তুমি বলটা যেই ছুঁড়েছ, ট্রেনের বেগটা কষে দিল, 50 কিলোমিটারে করে দিল বেগটা। তখন কি হবে দেখো, যখন বলটা ছেড়েছো তখন বলের বেগ তো 100 কিলোমিটার, কিন্তু গাড়ি আর তোমার বেগ তো কমে গেল 50 কিলোমিটার। তার মানে বলের বেগ বেশি, তাহলে ব্রেক কষলে কিন্তু বলটা সামনে গিয়ে পড়বে। কেন? কারণ বলের বেগ বেশি, স্বাভাবিক। বল 100 কিলোমিটার বেগে যাচ্ছে আর ট্রেন 50-এ যাচ্ছে। তার মানে মনে রাখবে যদি পরীক্ষায় আসে যে কোন একটি ট্রেনে একজন ব্যক্তি বল ছুড়ে দিল, যদি ট্রেনটি ব্রেক কষে বা ব্রেক কমিয়ে দেয়, তাহলে বলটি কোথায় পড়বে? পেছনে, হাতে, সামনে? তারা বলবো কি বলতো, সামনে গিয়ে পড়বে, কারণ বলটির বেগ বেশি। ক্লিয়ার করো? আচ্ছা, আমরা থার্ডে আসি। যদি আসি, দেখো আমার এখানে বেগ বাড়িয়ে দিয়েছি। দেখো এবার দেখো একজন পার্সন এখানে থাকবে, তো তাহলে এই পার্সনটা দেখো যখন বলটা ছুটছে, ধরো বলটা ছুড়ে দিল, এইভাবে ছুড়ে দেওয়ার পর ট্রেনের বেগটা হঠাৎ করে বেড়ে গেল, কত? আমার 150 কিলোমিটার বেড়ে গেল। তাহলে দেখো তোমার বডি আর ট্রেনের বডি দুটো কিন্তু 150 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু বলের বেগ তো 100 ছিল, কারণ বলটা তুমি সেই সময় বল তো ছেড়ে দিয়েছো তুমি বলটা। তার মানে কি বলটা তোমার পেছনে গিয়ে পড়বে। কথাটা বোঝা গেল কিনা বলো? তার মানে যদি বেগ বাড়িয়ে দাও তাহলে বলটা কিন্তু তোমার 100 কিলোমিটার থাকবে, ও কিন্তু যাবে না, ও কি হবে? তোমার পেছনে গিয়ে পড়বে। তার 3টা কন্ডিশন মনে রাখো। যদি সবার বেগ সমান থাকে তাহলে হাতে এসে পড়বে, কারণ সবার বেগ সমান। যদি ট্রেনের বেগ থামিয়ে দেয় বা ব্রেক কষে, তাহলে বলের বেগ বেশি, বলটা গিয়ে সামনে পড়বে। তারপরে কি বলো? তারপর যদি তোমার ট্রেনের বেগ যদি বাড়িয়ে দেয়, তাহলে কি বলের বেগ কমে যাবে, কারণ বলটা আগে ছেড়ে দিয়েছে, তাহলে বলটা কি হবে? পেছনে গিয়ে পড়বে। তাহলে আমার এক্সাম্পলটা মনে রাখবে ভালো করে। ঠিক আছে সবার? ওকে, আমরা পরবর্তীতে এক্সাম্পল যাচ্ছি একটা। আমরা এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি একটা। দেখো এই এক্সাম্পল তোমরা কিন্তু বাস্তবেও দেখবে, তোমরা বাস্তবে প্রত্যেকদিন দেখেছো কিন্তু এই এক্সাম্পলটা। দেখো যে একটা কথা বলি, কোন একটা ধরো গাড়ি, দেখবে আমরা গাড়িতে যখন উঠি, ধরো বাসে আছি, ধরো হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো, দেখবে বাসটা যখন চলতে শুরু করে, আমরা দেখবে আমাদের বডিটা পেছন দিকে যায়। কেন যায়? এর পিছনে কিন্তু কারণ আছে, বোঝালো? তাহলে আমি আগে হেডিংটা দিয়ে দিই। ধরো আমি হেডিং দিচ্ছি কি বলো, বাসে দাঁড়িয়ে থাকা যাত্রী, তাহলে বাসে দাঁড়িয়ে থাকা কোনো যাত্রীর কি কি অবস্থান হতে পারে? তাহলে দেখো যখনই গাড়িটা চলতে শুরু করবে তখন কি হয়, দেখো
গাড়িটা চলছে, তোমার তোমার পা যে, এই পা কিন্তু তোমার গাড়ির সঙ্গে সঙ্গে সামনে দিকে যাচ্ছে। কথাটা বোঝো? গাড়িটা চলছে, তা আমার সাথে সাথে ওর সাথে সাথে আমার পাটা কিন্তু গাড়ির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জাড্ডো কি বলে? জাড্ডো বলে যে তুমি যদি স্থির থাকো, তোমাকে স্থির থাকতে হবে, তোমাকে কিন্তু গতিশীল হওয়া যাবে না। কিন্তু আমার পা যদি গতিশীল হয়ে যায়, তাহলে আমার এই যে পার্টটা বডি, এই বডিটা কি চাইবে? স্থির থাকতে। তাহলে আমার বডি থাকবে সেইখানে থাকতে চাইবে যেখানে ও ছিল। এই জন্য আমার বডিটা এভাবে পেছন দিকে বেঁকে যায় কিন্তু, আর আমার পাটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। বোঝালো কথাটা? তাহলে কি বলবো আমরা? যদি কোনো বাস বা গাড়ি চলতে শুরু করে, তাহলে বাসের যে মানে তলের সঙ্গে আমাদের তলটা কিন্তু একবার কি থাকে বলো? লেগে থাকে। মানে বাসের সঙ্গে আমার পাটা সামনের দিকে এগিয়ে যাবে, আর আমাদের বডিটা কি বলতো? পেছনের দিকে সরে যাবে। এটা কিন্তু জাড্ডের একটা ধর্ম। কি ধর্ম? স্থির জাড্ডের ধর্ম এটা। কারণ বডিটা স্থির ছিল, এই জন্য পেছনে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড যদি বলি আমরা, দেখো যখন ব্রেক কষে দেয়, তখন ব্রেক কষে দেয়, দেখবি আমাদের বডিটা এইভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে, এইভাবে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? এর পেছনে কারণ হচ্ছে, ঝুঁকে পড়ার কারণ আছে। কারণ হচ্ছে দেখো, যখন বাসটা চলছে দেখো, তখন আমার বডিও গতিশীল, বাসের বডিও গতিশীল। কিন্তু হঠাৎ করে যখন ব্রেক কষে যাবে, তখন দেখবে বাস আর আমার পা এই দুটি কিন্তু থেমে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু আমার যে বডি, সে তো চাইবে গতিশীল থাকতে, তাহলে আমার বডি চাইছে সামনের দিকে এগিয়ে চলে যেতে। ক্লিয়ার হলো কথাটা? ভালো করে বসে দেখো, একদম খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল পরীক্ষা আসে কিন্তু। তাহলে যখন বাস ব্রেক, অথবা কোনো গাড়ি বা কোনো বাইক বা কোনো ট্রেন যখনই ব্রেক কষবে, তখন কিন্তু কি হয়, আমার পা আর গাড়ির যে তলটা একসঙ্গে লেগে থাকার জন্য থেমে যায়। কিন্তু আমার বডি যেহেতু মুভমেন্ট করছে, আমার বডি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে বাস যখন বা গাড়ি যখন আমার ব্রেক কষে, তখন কি হবে? বডি সামনের দিকে, যখন গাড়ি চলতে থাকে তখন বডি আমার পেছন দিকে থাকে। ক্লিয়ার পুরোটা? ওকে, তাহলে আমাদের দুটো এক্সাম খুব ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষায় ভালো করে মনে রাখবে তোমরা, পরীক্ষায় কিন্তু খুবই আসে ধরনের প্রশ্ন। আচ্ছা, পরেরটা দেখো একটা প্রশ্ন দেখো, পরেরটা দেখো, এগুলো সব কিন্তু জাড্ডের ব্যাপার, কিছুই না। মনে রাখবে, যদি স্থির থাকতে চায় তার মানে স্থিতি জাড্ডের ধর্ম, আর যদি সে গতিশীল থাকতে চায় তাহলে আমরা বলবো সবসময় কি বলো? গতি জাড্ডের উদাহরণ। এবার দেখো, কিছু মেয়ে দেখো লং জাম্প দিচ্ছে, দেখো লং জাম্প দিচ্ছে, অর্থাৎ দেখো দৌড়ে এসে, তাহলে আমরা বলছি কি লং জাম্প, লং জাম্প। তাহলে কি বলো? কিছু মেয়ে দেখো লং জাম্প দিচ্ছে। এবার দেখো লং জাম্প দেওয়ার পূর্বে দেখবে কি বলতো, প্রত্যেকটা যারা খেলাধুলা করে দৌড়ে এসে দেয়, দৌড়ে এসে লং জাম্প দেয়। কেন বলতো? কারণ হচ্ছে কিন্তু জাড্ডের জন্য, তার যাকে জাড্ডে তৈরি করার জন্য, অর্থাৎ তার মধ্যে জাড্ড ধর্ম নিয়ে আসার জন্য। কেন? দেখো, একটা ছেলে বা একটা মেয়ে যখন দৌড়াবে, সে কি বলতো? গতিশীল থাকবে। আর গতিশীল যদি থাকে, তার মধ্যে কি থাকবে বলতো? গতি জাড্য থাকবে। আর যখন সে গতিজাড্য নিয়ে দৌড়াবে, তখন কিন্তু বেশি পরিমাণে জায়গা কিন্তু দৌড়াতে পারবে, বেশি দূরে কিন্তু যেতে পারবে। এটা কিন্তু কি বলতো? একটা তাহলে কি বলো, লং জাম্পের ক্ষেত্রে একটা জাড্ডের উদাহরণ। তাহলে কি হলো, বোঝা হলো কথাটা? তাহলে আমরা বলবো কি, যে কোনো লং জাম্পের ক্ষেত্রে গতিজাড্য নিয়ে আসার জন্য কি করা হয় বলতো? অনেক দূর থেকে দৌড়ে আসা হয়। এবার দেখবে আবার এই লং জাম্প বা যারা দৌড়ায় বা রেস দেয়, দেখবে 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, দেখবে তারা কি করে, দেখবে বিশেষ করে দৌড়ানোর পর না, ধরো একটা বাউন্ডারি ধরো, একটা বাউন্ডারি ধরো, তো ও ধরো দৌড়াচ্ছে, ধরো দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এই অবধি চলে আসলো ধরো। তাহলে দৌড়ে এসে এই অবধি আসার পর ও কিন্তু আবার এতটা দৌড়াতে থাকে, এই দিকে আবার দৌড়াতে থাকে, কিন্তু ও কখনোই এই বর্ডারে থামতে পারবে না। ও যদি থামে, ওর মুখ চুখ সব ভেঙে যাবে এখানে, ওর মানে সামনে উপর হয়ে পড়ে যাবে, একদম উপর হয়ে পড়ে যাবে একদম। ও কখনো থামবে না। কি করবে ও? তাই ও দৌড়ে এসে যখন ও লাইনটা ক্রস করবে, ও আবারও সামনের দিকে দৌড়াতে থাকবে। কেন? কারণ দেখো, ওর মধ্যে তো গতিজাড্য তৈরি হয়ে রয়েছে, দেখো। তাহলে ও যদি গতিজাড্য নিয়ে আসে, যদি হঠাৎ করে থামতে চায়, তাহলে দেখো পাটা যদি আমার থেমে যায়, কিন্তু আমার উপরে বডিটা কি গতিশীল, গতিজাড্য, সে কি বলে পাল্টি খেয়ে পড়বে, হবে পাল্টি খেয়ে পড়বে। এই জন্য কিন্তু যারা রেস করে বা যারা লং জাম্প দেয়, তারা কিন্তু কি বলতো, কিছুটা দৌড়ে যায়, কিছুটা অন্তত দৌড়ে যায়। বোঝালো? তো এই হচ্ছে আমাদের কি বলতো, আরো এক্সাম্পল আছে, তো সেগুলো আমরা ক্লাসে করাবো, ক্লাসে করতে আসবে, ক্লাসে করাবো আমরা প্রত্যেকে শিখবো কি আরো এক্সাম্পল হয়। তো এই হচ্ছে তোমাদের নিউটনের ফার্স্ট ল, খুবই ইম্পর্টেন্ট টপিক একটা, এবং পরীক্ষায় প্রচুর প্রচুর দেয়। আচ্ছা,
এবার দেখো আমি তোমাদের একটা কথা বলি যে আমাদের একটা ব্যাচ ওপেন হবে। দেখো আমাদের একটা ব্যাচ ওপেন হবে 28 তারিখে 8:30টার দিকে, বিশেষ করে কি বলতো কম্বাইন্ড ব্যাচ। এবং এই কম্বাইন্ড ব্যাচে আমরা বিশেষ করে বিভিন্ন আমাদের রাজ্য এবং বিভিন্ন কেন্দ্র সরকারের বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড পড়াবো। এবং বিশেষ করে দেখো রেলে কিন্তু ফিজিক্সের অঙ্ক সবথেকে বেশি আসে, সেটা প্রত্যেকেই জানে। যারা রেল দেয় তারাও জানে, যারা শুরু করছে তারাও যে প্রশ্ন ঘাটাঘাটি করে, ফিজিক্সের প্রশ্ন সবথেকে বেশি দেয়। তো দেখো ফিজিক্সের প্রশ্ন আমি খুব ভালোভাবে তোমাদের করিয়ে দেবো, অনলাইনেও কিছু করাবো আমি, যারা অফলাইন আমার ক্লাসে পড়ে তাদেরকেও করাবো আমি। তো তোমরা প্রত্যেকে যদি যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। ওকে, ঠিক আছে তাহলে।